তিস্তার উপর দীর্ঘ প্রতীক্ষিত মৌলানা ভাসানী সেতু চালু হচ্ছে আজ। ঢাকার সঙ্গে কুড়িগ্রামের দূরত্ব কমবে 100 কিলোমিটার। দুই পারে উচ্ছ্বাস। ওখানে আমার জমি জমা আছে, সেখানে যাতায়াত করতে খুব কষ্ট ছিল। সে কষ্ট থেকে মুক্তি হয়ে গেলাম। মনে করেন হাট বাজার যাওয়া খুব সুবিধা হয়ে গেল। আমদানি বাড়ায় খাতুনগঞ্জে 100 টাকার নিচে নামলো চিনির দাম। অনুমতিপত্রের জটিলতায় হিলিতে পেঁয়াজ আমদানি বন্ধের শঙ্কা। হটস্পটে পরিণত হওয়া বরগুনায় কমতে শুরু করেছে ডেঙ্গুর সংক্রমণ। অপরিকল্পিত মশক নিধন কার্যক্রমে আবারও এডিসের বংশ বিস্তারের শঙ্কা। জলাবদ্ধতার কারণেই কিন্তু এখানে যে পরিষ্কার পানি জমছে, সেখানে এডিস মশার লার্ভা উৎপাদন হচ্ছে এবং এ কারণেই কিন্তু মশার প্রবণতা, এখানে মশার প্রকোপ বেশি আমরা দেখতে পাচ্ছি। মেঘনার ভাঙনে ভোলার মাঝের চরে আশ্রয় হারানোর শঙ্কায় বহু পরিবার। দায়ী তীর ঘেঁষে অপরিকল্পিত বালু উত্তোলন, ব্যবস্থা নিতে পাউবর গতানুগতিক আশ্বাস। নদী বাড়ি ঘর ব্যাগ ভাঙ্গা চুরিয়া সব শেষ করে দিছে। আমরা কোথায় থাকবো, আমরা কোনো জায়গা জমি নাই। যে বালু তোলার কারণে তো আমাকে 700-800 ঘর আছিল, এগুলা সব বিলীনের নদীতে গেছে গা। স্বাগত এখন জনপদের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ খুলে দেয়া হচ্ছে তিস্তা নদীর উপর মৌলানা ভাসানী সেতু। 1490 মিটার সেতুর উদ্বোধনে বদলে যাবে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারি। এছাড়া কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব কমবে 100 কিলোমিটার। এতে নদীর দুই পারের মানুষের মাঝে তৈরি হয়েছে উচ্ছ্বাস। এদিকে দুপুর 12টার দিকে সেতুর উদ্বোধন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেতুর পাড় থেকে যুক্ত আছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন সেতু উদ্বোধনের জন্য কখন নাগাদ পৌঁছাবেন উপদেষ্টা? এছাড়া সেতুর ফলে অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়বে? হ্যাঁ উজ্জ্বল, আপনি জানেন যে এই বহুল কাঙ্ক্ষিত যে সেতুটি সেটি হলো গাইবান্ধা সুন্দরগঞ্জ এবং কুড়িগ্রামে যে চিলমারি বন্দর, এই দুই জেলার মধ্যে যে সংযোগ সেতু সেটি হলো মৌলানা ভাসানী সেতু। সেই ভাসানী সেতুর উদ্বোধন কিন্তু একটু পরেই হবে, অর্থাৎ 12টায় যখন এখানে স্থানীয় সরকার উপদেষ্টা সজীব ভুঁইয়া, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া আসবেন, তখনই কিন্তু এই সেতুর যে উদ্বোধন, সেই উদ্বোধন কার্যক্রম শুরু হবে এবং এই উদ্বোধন কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই কিন্তু এই সেতুটি খুলে দেওয়া হবে দুই জেলা মানুষের মাঝে এবং তারাই কিন্তু এই দিক থেকে চলাচল করতে পারবে। এবং এই সেতু উদ্বোধনের ফলে এই এলাকার কিন্তু একদম দৃশ্যপট পাল্টে যাবে। যেখান দিয়ে এখানে নৌকাতে মানুষ আগে চলাচল করত, বিভিন্ন যে জিনিসপত্র নিয়ে আসা যাওয়া, সেটি কিন্তু এখানকার মানুষগুলো এই নৌকাতে চলাচল করত, কিন্তু সেটি কিন্তু এখন ব্রিজের উপর দিয়ে অর্থাৎ সেতুর উপর দিয়ে কিন্তু চলাচল করবে। এবং শুধু এই আর্থসামাজিক উন্নতি হবে না, এখানে যে যাতায়াত যে ব্যবস্থা, বিশেষ করে ঢাকার সাথে এখানকার কুড়িগ্রাম চিলমারি এই এলাকার যে দূরত্ব সেটি প্রায় 100 কিলোমিটার কমবে। আর এই সেতুটির স্থানীয় সরকার বিভাগ বলছে যে তাদের নির্মিত দীর্ঘতম সেতু কিন্তু এইটি 1490 মিটার যে সেতুটি, সেই সেতুটি কিন্তু চায়না কোম্পানি এটি প্রস্তুত করেছেন এবং সৌদি সরকারের অর্থায়নে কিন্তু এই সেতুটি নির্মিত হয়েছে। আর এই সেতু সাথে সাথে কিন্তু এখানে অ্যাপ্রোচ রোড সংযোগ সড়কও কিন্তু করা হয়েছে 86 কিলোমিটার এবং নদী শাসন 3 কিলোমিটার নদী শাসন করা হয়েছে। সর্বমোট প্রায় 800 কোটি টাকা কিন্তু খরচ হয়েছে এই সেতুকে কেন্দ্র করে। আর সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের যে স্বপ্ন, সে স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হতে চলেছে এবং মানুষরা কিন্তু খুবই এখানকার খুশি। আর এখানে যে কথাটি বলছিলেন যে কখন আসতে পারে স্থানীয় সরকার যে উপদেষ্টা, এখান থেকে যতটুকু জানা যায় যে উনি 12টার দিকে এখানে উদ্বোধন করার কথা এবং তার একটু আগে পিছে কিন্তু তিনি আসতে পারেন বলে এখানকার যারা আয়োজক তারা কিন্তু জানিয়েছেন। আর এখানকার যে মানুষের মধ্যে যে আগ্রহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে যে এই সেতুকে ঘিরে, আজকে মনে হচ্ছে যে এটি একটা আনন্দের একটা বিশেষ দিন মনে হচ্ছে এই এলাকা মানুষের মাঝে। কারণ দীর্ঘদিন তারা বঞ্চিত ছিলেন বিভিন্ন কারণে, যোগাযোগ ব্যবস্থা থেকে আরম্ভ করে তাদের যে উৎপাদিত ফসল
বিক্রি করা এবং কখনো কখনো কম দামে বিক্রি করা, এসব নিয়ে তারা বঞ্চিত ছিলেন। সেই বঞ্চিত অনেকটা আজকে অবসান হবে। শুধু এটি না, তাদের যে আত্মীয় স্বজন এপার ওপার যাতায়াত, সেই যাতায়াত ব্যবস্থাটা কিন্তু খুব অল্প সময়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু যাতায়াত করতে পারবেন। তো এই সবগুলো মিলে যেটি বলা যায়, এই সেতু এই এলাকার মানুষের জন্য একটা আশীর্বাদ। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে যে গাইবান্ধার সেতুর পশ্চিম পাড় থেকে সেতু উদ্বোধনের সর্বশেষ খবরাখবর। আমদানি বাড়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জে 100 টাকার নিচে নেমেছে চিনির দাম, এতে বাজারে স্বস্তি ফিরেছে। বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত আছেন শোয়েব রহমান। শোয়েব, জানাবেন এখন কত টাকা কেজিতে চিনি মিলছে আর আমদানি পরিস্থিতির কি খবর? উজ্জ্বল, খাতুনগঞ্জের বাজারে কিন্তু গেল কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে চিনির দাম কমছে এবং সেই চিনির দাম একটা সময় যেখানে 130-35 টাকা পর্যন্ত বিক্রি হতো বছরখানেক আগে, সেখানে আজকে কিন্তু সেই চিনির দাম কমে এসেছে 100 টাকার নিচে। অর্থাৎ বর্তমান বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 95 টাকা কেজি দরে। এবং এই চিনির দাম কমের অন্যতম প্রধান কারণ হিসেবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আন্তর্জাতিক বাজারে চিনির দাম কমেছে এবং একই সাথে দেশের বাজারে আমদানিকারক বেড়েছে। অর্থাৎ একটা সময় দেখা যেত যে চট্টগ্রামের বাজারে এস আলমই ছিল শেষ কথা, অর্থাৎ শুধুমাত্র এস আলম কোম্পানি চিনি আমদানি করতে পারত। অন্যান্য যে ক্ষুদ্র বা মাঝারি বা ব্যক্তি পর্যায়ে যারা ব্যবসায়ীরা রয়েছেন চিনি আমদানি করতে চাইতেন, তারা কিন্তু সেভাবে ব্যাংক থেকে সহযোগিতা পেতেন না এবং যে কারণে তারা চিনি আমদানি করতে পারতেন না। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে কিন্তু ক্ষুদ্র থেকে মাঝারি এবং মাঝারি থেকে বৃহৎ সব ধরনের ব্যবসায়ী এবং ব্যক্তি পর্যায়েও যারা ব্যবসা করে থাকেন, আমদানি করে থাকেন, তারাও কিন্তু চিনি আমদানি করতে পারছেন এবং সেই কারণে বাজারে পর্যাপ্ত চিনি সরবরাহ রয়েছে। এই কারণেই মূলত চিনির দামটি কমেছে বলে তারা কিন্তু জানিয়েছেন। এবং এর পাশাপাশি অন্য একটি কারণ হচ্ছে গেল বছর সেপ্টেম্বরে বিশ্ববাজারে চিনির প্রতি টন দাম ছিল $575, কিন্তু এখন কিন্তু সেই এক বছর ঘুরতে না ঘুরতেই সেই চিনির দাম কমে এসে দাঁড়িয়েছে $473, অর্থাৎ বছরের ব্যবধানে প্রায় $100 বেশি কিন্তু প্রতি টন চিনির দাম কমেছে। এবং অন্যদিকে বাংলাদেশ চিনি যেই দেশগুলো থেকে আমদানি করে সেই দেশগুলোর মধ্যে ব্রাজিল হচ্ছে অন্যতম এবং ব্রাজিলে কিন্তু চিনির উৎপাদন বেড়েছে এবং তারা কিন্তু সামনের মৌসুমে চিনির উৎপাদন আরও বাড়াবে এবং সেটি প্রায় 50% উপরে কিন্তু বাড়বে। এবং এই কারণে যেটি ধারণা করা হচ্ছে বিশ্ববাজারে চিনির কোনো সংকট থাকবে না এবং সেই জায়গা থেকে চিনির দামও কিন্তু সামনে আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং ব্রাজিলের পর বিশ্বের সবচেয়ে বেশি চিনি উৎপাদন করে ভারত, কিন্তু ভারতের অভ্যন্তরীণও কিছু চাহিদা রয়েছে, যে কারণে কিন্তু খুব বেশি যে রপ্তানির সুযোগ তাদের রয়েছে তেমনটি নয়। কিন্তু যেহেতু সবচেয়ে বড় উৎপাদক, দ্বিতীয় উৎপাদক, তারাও কিন্তু চলতি মৌসুমে অর্থাৎ 25-26 মৌসুমে তারা কিন্তু চিনির উৎপাদন 17% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছে। এই যে আন্তর্জাতিক বাজারে দুটি বড় উৎপাদক এবং রপ্তানিকারক দেশ চিনির উৎপাদন বাড়ছে এবং সেই সাথে রপ্তানিও বাড়ছে, এই কারণেই মূলত আন্তর্জাতিক বাজারেও কিন্তু বছর না ঘুরতে চিনির দাম প্রতি টনে $100 পর্যন্ত কমেছে এবং যার প্রভাব মূলত কমেছে দেশের বাজারে। এবং দেশের বাজারে আন্তর্জাতিক বাজারের দাম কমার পাশাপাশি সরকারের যে নানা উদ্যোগ, শুল্ক কর কমানোর যে উদ্যোগ বিভিন্ন সময় নিয়েছে, সেগুলোরও প্রভাব কিন্তু মিলেছে। সবকিছু মিলিয়ে এই কারণগুলো নিয়ে আসলে মূলত চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে চিনির দাম 100 টাকার নিচে কমে এসেছে এবং ভোক্তা পর্যায়ে স্বস্তি বিরাজ করছে। উজ্জ্বল। খাতুনগঞ্জ থেকে চিনির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হওয়ায় বাজারে কমতে শুরু করেছে দাম, তবে আইপি জটিলতায় দুশ্চিন্তায় রয়েছেন আমদানিকারকরা। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত আছেন সোহেল রানা। সোহেল, জানাবেন পেঁয়াজ আমদানিতে বাজারে কেমন প্রভাব পড়েছে আর আমদানির অনুমতি নিয়ে জটিলতার কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা? উজ্জ্বল, শুরুতে বলতে চাই যে আসলে আমদানি একটি জাদুমন্ত্র। যখনই আমদানি শুরু হয় তখন দেশের বাজারে যে পেঁয়াজের ঊর্ধ্বগতি বাজার, সেটি কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে। আমরা দেখছি যে গত 17ই আগস্ট যখন পেঁয়াজ আমদানি শুরু হয় হিলি স্থল বন্দর দিয়ে, তারপর থেকে কিন্তু পেঁয়াজের যে দাম সেটি কিন্তু নিম্নমুখী হতে শুরু করে। আমরা দেখেছি 75 টাকা কেজি দরে বিক্রি হয় দেশি পেঁয়াজ, বিক্রি হতে 15 টাকা প্রায় কেজিতে কমে প্রায় 60 টাকা কেজি দরে বিক্রি হতে দেখেছি। এবং ভারতীয় যে আমদানিকৃত পেঁয়াজটি রয়েছে সেটি কিন্তু বন্দরে আসবার পর সেটি 45 থেকে 55 টাকার মধ্যে মান ভেদে কিন্তু বিক্রি হচ্ছে, আমরা গত 3 দিন ধরে যেটি দেখছি। তবে নতুন করে এই যে পেঁয়াজ আমদানিতে জটিলতা তৈরি হয়েছে, যার কারণে কিন্তু বন্দরে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বেশ সংখ্যায় রয়েছেন। তারা বলছেন যেহেতু শুরু থেকে সরকার এবার একটা ধরাবাঁধা নিয়ম দিয়েছেন, তারা 30 মেট্রিক টনের উপর পেঁয়াজ আমদানি অনুমোদন পাচ্ছেন না, যার কারণে এই 30 মেট্রিক টন আমদানি করবার পর তারা আবার নতুন করে চুক্তিবদ্ধ করছেন ভারতীয় ব্যবসায়ীদের সাথে। সেটি কিন্তু তাদের জন্য একটু বেগ পেতে হচ্ছে। তারা সবকিছু মিলিয়ে গতকাল কিন্তু আইপি ইস্যু নতুন করে হয়নি, যার কারণে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি নিয়ে একটা সংখ্যা রয়েছে, যার কারণে
আজকে হিলি স্থল বন্দরের ব্যবসায়ীরা কিছুক্ষণ পর কিন্তু হিলি স্থল বন্দরের যে পেঁয়াজ আমদানিকারক রয়েছেন তারা কিন্তু সংবাদ সম্মেলন করবেন এবং সেখানে কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারের কাছে যে দাবি দাওয়াগুলো রয়েছে, বিশেষ করে পেঁয়াজ আমদানির যে জটিলতা, আইপি জটিলতা রয়েছে, সেটি যেন কাটানো যায়, সেটি বিষয়ে তারা দাবি তুলবেন। পাশাপাশি যেহেতু ভারতীয় ব্যবসায়ীদের সাথে তাদের একটা চুক্তি থাকে পেঁয়াজ আমদানিতে, সেই পেঁয়াজগুলো তারা কিন্তু ভারতের ওই পারে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সেই পেঁয়াজগুলো প্রবেশের অনুমতির একটা বিষয় রয়েছে। সব মিলিয়ে এই জটিলতাগুলো নিয়ে তারা কিন্তু সংবাদ সম্মেলন করবেন। তবে আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি উজ্জ্বল, যে এখন পর্যন্ত বন্দরে প্রায় 60 জন আমদানিকারক 1800 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে, যার মধ্যে 45 জন আমদানিকারকের প্রায় 1338 মেট্রিক টন পেঁয়াজ ইতিমধ্যে হিলি স্থল বন্দরে প্রবেশ করেছেন। বাকি পেঁয়াজগুলো প্রবেশ করবার পর পেঁয়াজ আমদানি বন্ধ হবার একটা সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু বন্দরের ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু সংবাদ সম্মেলন করবেন এবং তারা কিন্তু দাবি দাওয়াগুলো তুলে ধরবেন। এর ফলে যেটি হবে, যদি সরকার নতুন করে আইপি জটিলতা কাটিয়ে দেয় তাহলে আমদানির পরিমাণটা বাড়বে, বাজারে আরো পেঁয়াজের দাম কমে আসবে, এমন একটি প্রত্যাশা ব্যবসায়ীদের পক্ষ থেকে করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে হিল স্থল বন্দর থেকে পেঁয়াজ আমদানি, দরদাম এবং আইপি জটিলতা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। উজ্জ্বল। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সোহেল রানা। এদিকে আমদানির পর থেকে নওগাঁয় মশলা জাতীয় পণ্য পেঁয়াজ ও আদার দাম কমতে শুরু করেছে, তবে অপরিবর্তিত রয়েছে রসুনের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ পৌর পাইকারি বাজার থেকে যুক্ত আছেন আব্বাস আলী। আব্বাস, জানাবেন বাজারে পেঁয়াজ ও আদা বর্তমানে কত দামে বিক্রি হচ্ছে? উজ্জ্বল, সরবরাহ কম থাকার কারণে গত 3 সপ্তাহ থেকে মশলা জাতীয় পণ্য পেঁয়াজ আদার দাম অনেকটাই বেড়েছিল। বলা যায় যে প্রায় 15 টাকা বেড়ে পেঁয়াজের দাম হয়েছিল 80 থেকে 90 টাকা কেজি, এবং দ্বিগুণ দাম বেড়ে আদা বিক্রি হয়েছিল 150 থেকে 160 টাকা কেজি। তবে গত 3 দিন থেকে পেঁয়াজ আমদানির পর থেকে, অর্থাৎ আমদানিকৃত পেঁয়াজ নওগাঁর বাজারে আসার পর থেকে প্রতি কেজিতে দাম কমেছে। পেঁয়াজ 10 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা কেজি, এবং আদা বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা কেজি, এবং আমদানিকৃত যেসব পেঁয়াজ রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। যেহেতু নওগাঁ জেলায় এই মশলাযুক্ত পণ্যের উৎপাদন কম হয়, যার কারণে পাশের জেলার নাটোর থেকে এইসব পেঁয়াজ যারা ব্যবসায়ী রয়েছেন তারা সেখান থেকে কিনে নিয়ে এসে জেলায় সরবরাহ করে থাকেন। যেহেতু এই বৃহৎ একটি মোকাম নাটোর জেলা, সেখানকার উপর আসলে এই নওগাঁর বাজার নির্ভর করে। যেহেতু কৃষকদের ঘরে এখন দেশীয় জাতের পেঁয়াজ কম আছে, যার কারণে দাম কিছুটা বেড়েছে। আমদানি হওয়ার পর থেকে দেশীয় জাতের পেঁয়াজের দাম কমছে। তবে যদি আমদানি আবারও কমে যায় তাহলে দেশীয় পেঁয়াজের উপর আবারও প্রভাব পড়বে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ী। তবে যদি আমদানির পরিমাণ বেশি হয় তাহলে পেঁয়াজের দাম আরো কিছুটা কমে আসবে বলে জানিয়েছেন। আর যেহেতু রসুনের পরিমাণ এখন মৌসুম শেষের দিকে, যার কারণে কৃষকদের ঘরে রসুনের পরিমাণ অনেকটা কমে এসেছে। এই কারণে আসলে রসুনের দাম অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ী। তবে ব্যবসায়ীরা জানছেন যদি আমদানির কোনো জটিলতা না থাকে এবং এলসি সহ যে আইটিগুলো রয়েছে সেগুলো যদি সমস্যার সমাধান হয় তাহলে সেই আমদানিকৃত পেঁয়াজ দেশে আসবে এবং তারপরে বিভিন্ন জেলায় এবং বাজারে চলে আসবে। তারপরে দেশীয় পেঁয়াজের দাম অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তবে এই জেলাতে যে পরিমাণ আসলে পেঁয়াজ এখন রয়েছে তা দিয়ে ক্রেতাদের চাহিদা আসলে পূরণ করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ ক্রেতাদের কাছে চাহিদা বেড়ে যাওয়ার কারণে দাম অনেকটা বেড়েছে, এবং দাম বেড়ে যাওয়ার কারণে যারা ক্রেতা রয়েছেন তাদের মাঝে অনেকটাই অস্বস্তি বিরাজ করছে। তবে যদি আমদানির পরিমাণ স্বাভাবিক থাকে তবে দাম স্থিতিশীল থাকবে এবং দেশীয় পেঁয়াজের দামও অনেকটাই স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ী। তো এই ছিল আমার কাছে পেঁয়াজ অর্থাৎ মশলা জাতীয় পণ্যের দরদাম নিয়ে সবশেষ। সিলেটে পাথর লুটের সাথে জড়িতদের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে প্রশাসন। এরই মধ্যে অভিযান চালিয়ে এখন পর্যন্ত 7 লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে। এছাড়া বালু উদ্ধারও শুরু হয়েছে অভিযান। এদিকে পাথর লুটের ঘটনায় আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, জানাবেন আজ কোনো অভিযান রয়েছে কিনা, আর তদন্ত প্রতিবেদন কখন নাগাদ প্রকাশ করা হবে? উজ্জ্বল, দেখুন আমি সিলেট ভোলাগঞ্জ সড়কে রয়েছি এবং আজকে এই যে পাথর কাণ্ড, সেই পাথর কাণ্ডে কিন্তু বেশ প্রশাসনের রদবদল শুরু হয়ে গেছে ইতোমধ্যে। এবং আমি যদি বলি যে জেলা প্রশাসক যিনি ছিলেন তার রদবদল হলো, এর পাশাপাশি যে ইউএনও ছিলেন সেই কোম্পানিগঞ্জের ইউএনও কিন্তু বদলি করা হয়ে গেছে ইতোমধ্যে। এবং এখানে বিশ্বস্ত সূত্রে জানাচ্ছে যে আরও কিছু রদবদল হতে পারে প্রশাসনে, এবং এই কাণ্ডের সাথে যারা জড়িত তাদের ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু
তৎপর রয়েছে বাকি প্রশাসন। এবং আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি, কালকে একটি অভিযান পরিচালিত হয়েছে উৎমা ছড়াতে, সেখানেও কিন্তু 2 লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়। এর পাশাপাশি পাথরের তো আজকে 7 দিন যাবৎ সেই উদ্ধার অভিযান চলমান রয়েছে। সেই পাথরের সাথে সাথে কিন্তু আজকে বালু আমরা শুনেছি, গতকালকে বালু 28,000 ঘনফুট বালু কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং এখানে আপনাকে একটু জানিয়ে রাখা ভালো, এই ঘটনায় মোট 2টি মামলা হয়েছে। একটি খনিজ সম্পদ ব্যুরোর পক্ষ থেকে আনোয়ারুল হাবিব বাদী হয়ে মামলা করেন। এরপরে 18 আগস্ট আরেকটি মামলা হয়, সেটি জৈন্তাপুরে। এটি ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দুটো মামলাতেই কিন্তু প্রায় 1800 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয় এবং এখানে প্রায় 15 জনকে এ পর্যন্ত আটক করা হয়েছে। শুধুমাত্র কোম্পানিগঞ্জ থানাতেই 12 জনকে আটকের খবর আমরা পেয়েছি। এছাড়াও যেমনটি আপনি বলছিলেন যে তদন্ত প্রতিবেদনের কথা, পদ্মাসন সিংহ যিনি আছেন তাকে কিন্তু প্রধান করে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয় এবং 3 দিনের সময় দেওয়া হয়। এবং সেই সময়টি যখন পূরণ হয় তারা কিন্তু তাদের যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হন এবং সেই ব্যর্থতার প্রেক্ষিতে তাদেরকে আরও 3 দিন তারা সময় প্রার্থনা করেন এবং তাদেরকে সময় দেওয়া হয়। এবং এটির আজকে শেষ দিন, অর্থাৎ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কিন্তু আজকে শেষ দিন। এবং এইটির যে আপডেট এটি কিন্তু আমরা হয়তোবা পরবর্তী সংবাদে জানাতে পারবো। এখন পর্যন্ত জেলা প্রশাসনের কাছ থেকে আমরা যতটুকু জেনেছি আজকে তারা এই তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এবং আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখতে চাই, এই ঘটনায় কিন্তু পুরো প্রশাসনের যতগুলো দপ্তর রয়েছে সবগুলোই কিন্তু এখানে তৎপর হয়ে গেছে। এবং বিশেষ করে আমরা জনসাধারণের সাথে কথা বলছিলাম, সবাই কিন্তু মিডিয়ার কথা বলছেন যে সব মিডিয়া যেভাবে আসলে ফলো করে ধরেছে বা বিশেষ করে এখন টেলিভিশন যেভাবে প্রচার করেছে সেগুলোর কথাই কিন্তু আমরা শুনছিলাম যে বলছেন যে আসলে এই প্রচারের কারণেই হয়তো বা আজকে এই এত বড় রদবদল হয়েছে এবং যে মোটামুটি এখন জনগণ যে স্বস্তি পাচ্ছেন বিভিন্ন পর্যটন স্পট নিয়ে, সেটি অনেকেই বলছেন আসলে মিডিয়ার এখানে একটা কর্তৃত্ব রয়েছে। তো উজ্জ্বল, এই ছিল আসলে সিলেটের যৌথ বাহিনীর অভিযান থেকে আমার কাছে সব শেষ। হটস্পটে পরিণত হওয়া বরগুনায় কমতে শুরু করেছে ডেঙ্গুর সংক্রমণ, তবে অপরিকল্পিত মশক নিধন কার্যক্রমে আবারও এডিসের বংশ বিস্তারের শঙ্কা করছেন সচেতন মহল। জিয়াদ মাহমুদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন SM সিফাত। 1930 সাল থেকে আজকের দিনটি বিশ্ব মশা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি পালন করা হয় মূলত নোবেলজয়ী চিকিৎসক রোনাল্ড রসের আবিষ্কারকে সম্মান জানানোর জন্য। এবছর বাংলাদেশে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত বরগুনা জেলার জন্য এই দিনটি এসেছে ভীষণ উদ্বেগ নিয়ে। বছরের শুরু থেকে এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় 6000, যার মধ্যে মৃত্যু হয় 40 জনের। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সন্তান হারায় তার মাকে, পিতা হারায় তার আদরের সন্তানকে। রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খায় হাসপাতালগুলো। আমার এমন দিন হয়েছে যে আমি 330 পর্যন্ত আমি একা রাউন্ড দেয়া লাগছে। এটা তো আসলে ওভার বার্ডেন। একজন ডাক্তার যদি সুস্থ মস্তিষ্কে দেখতে চায় 50-র বেশি তার পক্ষে, যদি আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড চিন্তা করেন 50-র বেশি দেখা পসিবল না। ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়লে তড়িঘড়ি করে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম সহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নানা উদ্যোগ নেয় জেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বাস্থ্য বিভাগ। তবে এমনি সময়ে কারোর যেন কোনো মাথা ব্যথাই থাকে না। বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা কমলেও আগামী দিনে ডেঙ্গু মোকাবিলা নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল। ব্যক্তিগতভাবে যদি আমরা একটু সতর্ক থাকি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, হয়তো এই বিষয় থেকে আমরা পরিত্রাণ পাবো। সরকারের দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করে একটা উদ্যোগ নেওয়া উচিত, যাতে স্থায়ীভাবে এই ডেঙ্গু সমস্যাটা সমাধান করা যায়। বছরের শুরুতেই জানুয়ারি মাসে আইডিসিআর যে সতর্কতার সংকেত জারি করেছিল, সেখানে বলা হয়েছিল যে বরগুনায় এবার ডেঙ্গু প্রকোপ বাড়বে, কিন্তু আমরা সেই ধরনের প্রস্তুতি নিতে পারিনি। এখানে কেন এত মশা, এর প্রধান কারণ আইডিসিআর ছোট্ট একটা তথ্য বের করেছে যে বৃষ্টির পানি সংরক্ষণ করে এবং সেখান থেকে এডিস মশার লার্ভা উৎপাদন হচ্ছে। এখানে একটা দীর্ঘমেয়াদী একটা বড় ধরনের গবেষণা করা দরকার বলে আমি মনে করি। স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের মতে এডিস মশার বংশবিস্তার ঠেকানো এখন একটি বড় চ্যালেঞ্জ। তাই এবছরের ডেঙ্গু অভিজ্ঞতা কাজে লাগিয়ে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানায় কর্মকর্তারা। আইসিইউতে আমাদের অবকাঠামো হয়ে গিয়েছে এবং যন্ত্রপাতির আমরা চাহিদাপত্র দিয়েছি। আমরা লোকবল এবং যন্ত্রপাতি আসলে আমরা আইসিইউ এবং সিসিইউ চালু করতে পারবো। তারও আগে আমাদের এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে সমস্ত
ওয়ার্কফোর্স শর্টেজ আছে এখন, আমাদের যে সমস্ত লোকবলের সংকট আছে সেগুলো আমরা পরিপূর্ণ করবার চেষ্টা করব। আমাদের বরগুনা পৌরসভা আমাদের পর্যাপ্ত পরিমাণে লার্ভিসাইড কেনা আছে, আমরা প্রতিদিনই নিয়মিত বেসিসে আমরা লার্ভিসাইড এবং অ্যাডেলটিসাইডগুলো আমরা স্প্রে করব। স্বাস্থ্য ব্যবস্থাপনায় তারা এবার কিন্তু ভালো একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে সেটা কাটাতে পেরেছে, তারও একটা অভিজ্ঞতা অর্জন করেছে। তো সকল কিছু মিলে এবং পানি যেন কোথাও জমে না থাকে, বিশেষ করে যে খালগুলোতে সুইচ গেটের একটু অপ্রতুলতা আছে বা পুরাতন হয়ে গেছে, সেগুলো সংরক্ষণ অথবা সেগুলো সংশোধন অথবা নতুন করে করার জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছি। আগস্টে বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও বিশেষজ্ঞরা বলছেন সেপ্টেম্বরে দেশ জুড়ে বাড়তে পারে আক্রান্তের সংখ্যা। বিশ্ব মশা দিবস। আজকের এই দিনটি মূলত মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধের গুরুত্ব তুলে ধরে। বিশেষজ্ঞরা মনে করছেন এ অঞ্চলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। অন্যদিকে মশক নিধনে জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বরগুনা সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সহ এ জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি স্থানীয়দের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। নড়াইলে মাছ চাষে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বাড়ছে উদ্বেগজনক হারে। বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া এই মাছের রোগ প্রতিরোধ ও দ্রুত বৃদ্ধিতে বিভিন্ন মাত্রা অ্যান্টিবায়োটিক ব্যবহারে তাৎক্ষণিক সুফল মিললেও দীর্ঘমেয়াদে বাড়ছে ঝুঁকি। বিশেষজ্ঞদের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহার শাস্তিযোগ্য হলেও মৎস্য খাতে নেই এ সংক্রান্ত কোনো নীতিমালা। নড়াইল থেকে মোহাম্মদ ইমরান হোসেনের পাঠানো তথ্য ছবিতে থাকছে প্রতিবেদন। মাছ চাষে সম্ভাবনাময় জেলা নড়াইল। শিল্প কারখানা গড়ে না ওঠায় কৃষি ও মৎস্য খাতই এই জনপদের মানুষের জীবিকার প্রধান উৎস। জেলায় কয়েক হাজার ঘের ও জলাশয় মিলিয়ে 4,000 হেক্টরের বেশি জমিতে মাছের চাষ হয়। এ খাতে জড়িত 60,000-এর বেশি মানুষ। জেলায় বাণিজ্যিকভাবে মাছ উৎপাদনে জড়িতরা রোগ প্রতিরোধ ও দ্রুত বৃদ্ধিতে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই বিভিন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন। সরকারি ও বেসরকারিভাবে মৎস্য খামারিদের সঠিক পরামর্শ দেওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান না থাকায় স্থানীয় দোকানদারদের শরণাপন্ন হতে হয়। এতে বিভিন্ন সময়ে ভালো ফল পেতে উচ্চমাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহারে সাময়িক সুফল মিললেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে হয়, যা অনেকেরই অজানা। মাছের কোন রোগ হইলে কোন ওষুধ লাগবে এটা আমাদের কোম্পানির লোকরা যা বলে সেই অনুযায়ী আমরা দিই। কোন অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করলে কতদিন পরে ওই মাছটা বাজারজাত করা যাবে এ সম্পর্কেও আমাদের কোনো ধারণা নাই। যখন রোগ ব্যাধি হয় তখন আমরা বিভিন্ন এজেন্টদার, তারপরে কোম্পানি এদের সাথে যোগাযোগ করে কিছু ওষুধ আমরা ব্যবহার করি, যেটার মান আমরাও জানি না। মোটামুটি সব রকম অ্যান্টিবায়োটিকই আমাদের কাছে আছে। আর অনেক সময় কাস্টমার এসে অনেকগুলো বলতে সেই ডিমান্ডগুলো আমরা চাই তাদেরকে সাহায্য করি। অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিকের ব্যবহারে মাছের দেহে থাকা ওষুধের অবশিষ্টাংশ ভোক্তার শরীরে প্রবেশ করে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া অতিরিক্ত ওষুধ ব্যবহারে জলাশয়ের পানি দূষিত হয়ে খাদ্য নিরাপত্তা ও পরিবেশ বিপর্যয়ের হুমকি হয়ে দাঁড়িয়েছে। একদম মাছ চাষে আসছে যে আমি একটা অশিক্ষিত লোক, যে ভাই আমার মাছের গ্রোথ হচ্ছে না, একটু ওষুধ দেন। দিলি তারা যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ না, তারা একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছে। এই যথেচ্ছ পরিমাণ কোনো পরামর্শ, বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহারে একটা ব্যাপক ক্ষতির সম্ভাবনা আছে। বিশেষজ্ঞদের পরামর্শ ও ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহার শাস্তিযোগ্য হলেও মৎস্য খাতে নেই এ সংক্রান্ত কোনো নীতিমালা। তাই এ সংক্রান্ত নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি এ বিষয়টা যেন বাজার তদারকি করে বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ফার্মেসি যাতে অ্যান্টিবায়োটিক বিক্রয় না করে সেটা নিশ্চিত করা। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বলছেন এই সংক্রান্ত নীতিমালা প্রক্রিয়াধীন। কাজ শেষ হলে চাষিরা বিশেষজ্ঞদের পরামর্শে মাছ চাষে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবেন। তবে সে পর্যন্ত ওষুধ ব্যবহারে চাষিদের নিরুৎসাহিত করা হচ্ছে। অ্যান্টিবায়োটিকের এগেনস্টে মানবদেহ কিছু ব্যাকটেরিয়া তৈরি হয় এবং ড্রাগ রেজিস্ট্যান্স বা যেটা আমরা বলি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে। কিছু কিছু অ্যান্টিবায়োটিকের প্রতি মানুষের যে অ্যালার্জি থাকে, এই মাছের মাধ্যমে যে অ্যান্টিবায়োটিকগুলো মানব শরীরে ঢুকে পড়ে দেখা গেল কিছু অ্যালার্জি বা বিভিন্ন চর্মরোগ বা বিভিন্ন হাঁচি কাশি হাঁপানি এই ধরনের সৃষ্টিও করতে পারে। বর্তমানে আমাদের অ্যাকোমেডিসিনে ব্যবহারের ক্ষেত্রে একটা নতুন নীতিমালা তৈরির এটা প্রসেস চলছে। অ্যাকোমেডিসিন ব্যবহারের ক্ষেত্রে যদি নীতিমালা তৈরি হয়, সেক্ষেত্রে যদি কোনো ঔষধ ব্যবহার করার প্রয়োজন হয়
সেক্ষেত্রে চাষিদেরকে আমরা সে বিষয়ে পরামর্শ দিতে পারবো বা তাদেরকে আমরা প্রেসক্রাইব করতে পারবো। তো বর্তমানে আমরা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা ঔষধ ব্যবহার থেকে চাষিদেরকে আমরা নিরুৎসাহিত করে থাকি। নড়াইলে প্রতি বছর প্রায় 18,500 টন বিভিন্ন জাতের মাছ উৎপাদন হয়, যার বাজার মূল্য 700 কোটি টাকার বেশি। এখন নড়াইল। মেঘনার তীব্র স্রোত যেন হঠাৎ করেই গিলে ফেলছে দ্বীপ জেলা ভোলার মাঝের চরকে। গত এক সপ্তাহে উজানের পানির তীব্র স্রোত ও জোয়ারের চাপে বিলীন হয়েছে ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও কমিউনিটি ক্লিনিক সহ বহু স্থাপনা। মাথা গোজার ঠাঁই হারিয়ে শত শত পরিবার বাস করছে খোলা আকাশের নিচে। বিস্তারিত ইমতিয়াজুর রহমানের প্রতিবেদনে ছবি তুলেছেন অঙ্কুর রায়। দ্বীপ জেলা ভোলার পূর্ব পাশ ঘেঁষে মেঘনার গতিপথ মিলেছে বঙ্গোপসাগরে। সেই পথের মাঝেই জন্ম নিয়েছিল নতুন ভূমি সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর। 90 দশকে নদী ভাঙনে উচ্ছেদ হওয়া মানুষ আশ্রয় নেয় এখানেই। এরপর থেকে ধান, সবজি আর মাছের চাষে সমৃদ্ধি আসে চরটিতে। গড়ে ওঠে প্রায় 4000 কৃষক জেলে পরিবারের বসতি। তবে মেঘনার ভাঙনে এবার নিঃস্ব এই জনপদের মানুষ। গত 15 দিনেই নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 300 একর জমি। রামদেবপুর, চরটবগি, মধুপুর সহ অন্তত 5টি পয়েন্টে ভাঙন দেখাচ্ছে তার ভয়াবহতা। নদী বাড়ি ঘর ব্যাগ ভাঙ্গা চুরিয়া সব শেষ করে দিছে। আমরা কোথায় থাকবো, আমার কোনো জায়গা জমি নাই। যে সরকার থাকতে দিছিল প্রথম 30 বছর আগে, এরপর আইসি এনো মায়ার জ্বালা কোনো কিছু যাইতাম পারিনি, কিছু করতাম পারিনি। আমাদের সব বিলীনে যাইতেছে, কই যাই কোনো জায়গা নেই আমার। মাঝের চরে নূরজাহান বিবি প্রায় 30 বছর আগে মেঘনার ভাঙনে সর্বস্ব হারিয়ে মাঝের চরের সরকারি আবাসনে আশ্রয় নিয়েছিলেন তিনি। তবে গেল কয়েকদিনের ভাঙনে নদীতে বিলীন হয়েছে তার শেষ আশ্রয়। তাই সব হারিয়ে ঠাঁই নিয়েছেন খোলা আকাশের নিচে। ভাঙ্গা চুরিয়া ব্যাগ আমাকে ধ্বংস করে দিছে। আমরা কোনো ইচ্ছান খারাপ আমাকে সেই লক্ষ্য নয়, এরকম ফোন করছে আমাকে গাঙ্গে। শুধু নূরজাহান বিবি নন, ভাঙনের কবলে পড়েছে 750 পরিবার। বিলীন হয়েছে 280 একর ফসলি জমি। ভেসে গেছে বাজার, স্কুল, মসজিদ, মাদ্রাসা আর কমিউনিটি ক্লিনিক। এতে আতঙ্কে অনেকেই বাড়িঘর সরিয়ে নিচ্ছে অন্য জায়গায়। স্থানীয়দের অভিযোগ, শুধু উজানের পানির স্রোতে নদী ভাঙন নয়, মেঘনার তীর ঘেঁষে অপরিকল্পিত ড্রেজার দিয়ে বালু উত্তোলন এর অন্যতম কারণ। বালু তোলার কারণে তো আমাকে 700-800 ঘর আছিল, এগুলা সব বিলীনের নদীতে গেছে গিয়া। এখন আমরা যে কোথায় যাবো, কোথায় থাকবো, এই যে স্কুল, মসজিদ, মাদ্রাসা সব গেছি গিয়া। বালি কাটিয়া এই চরের রাজ্যে এই দশা, এই ভাঙ্গে। প্রশাসকের কোনো নজরদারি নাই, কেউ এসে দেখেও নয়, দেখতে চায়ও না। ভাঙন রোধে দ্রুতই প্রকল্প হাতে নেওয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা। আর ভাঙনের কবলে পড়া চরবাসীর পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসকের। যেহেতু এটা ন্যাশনাল ইকোনমিতে ভালো একটা সাপোর্ট দেয়, সেহেতু আমরা এলাকাটা ভিজিট করে এখানে ব্যাংক প্রোটেকশন ওয়ার্কের মাধ্যমে চরটাকে রক্ষা করা কতটুকু ফিজিবল সেটা আমরা যাচাই করে প্রকল্প প্রণয়নের ব্যবস্থা গ্রহণ করব। এইসব জায়গায় আমরা ইতিমধ্যেই জরুরি কাজ বাস্তবায়নের জন্য কার্যক্রম গ্রহণ করেছি এবং ভাঙন রোধে জরুরি কার্যক্রম চলমান আছে। আশা করি বড় কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগে আমরা এটা থেকে রক্ষা পাবো। আমাদের আশ্রয়ন প্রকল্প আছে, সেইখানকার লোকেরাও নিরাপদ আশ্রয়ে সরে গেছে, সেটাও ভাঙনের মুখে পড়েছে। আমি আমাদের যে সমস্ত খাস জমি আছে এই সমস্ত লোকরা আমরা সেই সকল জায়গায় প্রতিষ্ঠিত করব। ইতিমধ্যেই সদর উপজেলা নির্বাহী অফিসারকে আমি নির্দেশ দিয়েছি। শুধু মাঝের চর নয়, মেঘনার ভাঙনের কবলে পড়েছে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন, সদর উপজেলার কাচিয়া, শিবপুর ও রাজাপুর ইউনিয়ন। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। এদিকে ফরিদপুরের বানভাসী ও ভাঙনের শিকার অসহায় মানুষদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি চলছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত আছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, জানাবেন আজ কতগুলো পরিবারের মধ্যে এই সহায়তা দেয়া হচ্ছে? জানেন যে উজান থেকে নেমে আসা পানিতে মূলত যে পদ্ধতি কিভাবে রয়েছে প্রায় 10-12 দিন পর্যন্ত নামছে, কিন্তু তারপরে কিন্তু ভোগান্তি আমরা গিয়েছিলাম মানুষ বসবাস করছে, তাদের কিন্তু চলাচলের রাস্তা এখনো কিন্তু জাগেনি। তারা কিন্তু এখনো নৌকা বা ভেলা দিয়ে চলাচল করছে। তাদের দুর্ভোগের শেষ নেই বলেই চলে। বিশেষ করে শিশু থেকে বৃদ্ধদের বলতে হয়, তারা কিন্তু চলাফেরায় ব্যাপক সমস্যায় পড়েছে। আমরা কথা বলেছিলাম কামুল হাসান ভোলা, সেদিন বলেছেন যে দুর্গত মানুষের আমরা 4টি উপজেলার জন্য 13 মেট্রিক টন চাল এবং 5 লক্ষাধিক টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এবং বিশেষ করে আলমডাঙ্গা উপজেলার যে
হতদরিদ্র গৃহহীন মানুষের জন্য যে স্বপ্ননগরে রয়েছে, সেই স্বপ্ননগরে 250 পরিবার বসবাস করছে। সেই 250 পরিবারের পুরোটাই কিন্তু পানিতে ঘরের মধ্যে পানি ছিল। গতকালকে এবং আজকে পর্যন্ত কিন্তু পানি নামছে, তারপরে কিন্তু সেখানে স্যাঁতসেঁতে এবং বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব রয়েছে আমরা জানতে পেরেছি। তো আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল আমাদেরকে জানিয়েছেন যে এখানে 250 পরিবার রয়েছে, তাদের প্রত্যেককেই 15 কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা সরকারিভাবে করা হয়েছে গতকাল এবং আজকে দেওয়া হচ্ছে সেখানে। পাশাপাশি আলফাডাঙ্গার মধুমতি নদীর ভাঙনে যে 200 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ঘর নির্মাণের জন্য আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে এমনটি জানিয়েছেন। অন্যদিকে আমি কথা বলেছিলাম ফরিদপুরের জেলা ত্রাণ কর্মকর্তা যিনি রয়েছেন সৈয়দ আরিফুল হক, তিনি বলেছেন যে চরভদ্রাসন, সদরপুর এবং ফরিদপুর সদর এই 3টি উপজেলার জন্য, প্রত্যেকটি উপজেলার জন্য 3 মেট্রিক চাল এবং 2 লক্ষ টাকা সরকারের তরফ থেকে আমরা ছাড়পত্র দিয়েছি এবং সেটি পর্যায়ক্রমে জেলার এই 4টি উপজেলায় কিন্তু বন্টন শুরু হয়েছে ইতিমধ্যে, সেটি আমরা জানতে পেরেছি। তো পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছে রাকিবুল হুসাইন, তিনি বলেছেন যে পানি কমার সঙ্গে সঙ্গে প্রথম দিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে যেমন নদী ভেঙেছে এবং পানি কমার সঙ্গে সঙ্গে কিন্তু এখন কিন্তু নদী ভাঙন প্রবল হয়েছে এবং সেই প্রবল হওয়ার ফলে কিন্তু মানুষের কিন্তু বিভিন্ন সরকারি সম্পত্তিও কিন্তু বিলীন হচ্ছে নদীর গর্ভে এবং সেই নদীর গর্ভ বিলীন হওয়া থেকে রক্ষা করার জন্য সরকারিভাবে তারা অতি গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে, তারা যেখানে মানুষের ক্ষয়ক্ষতি বেশি হবে চিহ্নিত করে সেখানে কিন্তু তারা জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে। তো উজ্জ্বল, ফরিদপুরে পানি নেমে যাওয়ার সর্বশেষ খবরাখবর এটি ছিল। মফিজুর রহমান শিপন যুক্ত ছিলেন ফরিদপুর থেকে। ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়েছে, তৈরি হয়েছে তীব্র যানজট। বিস্তারিত জানাতে ঢাকা সিলেট মহাসড়কের চান্দুর এলাকা থেকে যুক্ত আছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয় জানাবেন নির্বাচনী আসন পুনর্বিন্যাসে কি কি সংকট তৈরি হয়েছে আর স্থানীয়রা কি কি দাবি জানাচ্ছেন। উজ্জ্বল, ব্রাহ্মণবাড়িয়া সদর যে আসনটি আছে এটি অন্তর্গত বিজয়নগর উপজেলার 3টি ইউনিয়নকে ভাগ করে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 অর্থাৎ শহর আশুগঞ্জের সঙ্গে কিন্তু সংযুক্ত করা হয়েছে। এই উপজেলার বিজয়নগরের যে বুধনীতি, হরসপুর এবং চান্দর এই 3টি ইউনিয়নকে গেল মাসে কিন্তু যে সীমানার যে নির্বাচনী আসন সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে সেটিকে আসলে নিয়ে যাওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া আসন এবং এটির প্রতিবাদে কিন্তু বেশ কয়েকদিন ধরেই এখানকার যারা স্থানীয় যারা বাসিন্দা আছেন তারা কর্মসূচি পালন করছেন। বিশেষ করে তারা এই যে ঢাকা সিলেট মহাসড়ক যে অবরোধ কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন এবং আজকেও কিন্তু বেলা 11:15 থেকে এই ঢাকা সিলেট মহাসড়কের চান্দুরা বাস স্ট্যান্ড এলাকাতে তারা কিন্তু এই যে অবরোধ কর্মসূচি সেটি পালন করছেন এবং আমরা এটি পালন করা হচ্ছে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে এবং এটি কিন্তু এই যে এখানকার স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি, জামায়াত এবং এনসিপি নেতৃবৃন্দ কিন্তু আমরা দেখেছি এই যে অবরোধ কর্মসূচি সেটিতে অংশগ্রহণ করার জন্য। এবং আমরা কথা বলেছিলাম এই সর্বদলীয় সংগ্রাম পরিষদের যিনি সভাপতি বা আহ্বায়ক আছেন ইমাম হোসেন, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে আসলে তারা এটিকে একটি ষড়যন্ত্র হিসেবে তারা দেখেন। তারা বলছেন যে এই যে যেটি আসলে দীর্ঘদিন ধরে তারা এই বিজয়নগর যেই উপজেলার যে 3টি ইউনিয়ন হরসপুর, বুরুন্ডি এবং এই আসনটি তারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সঙ্গে তারা আছেন এবং আসলে এটিকে এখন হঠাৎ করে এই শুধুমাত্র 3টি ইউনিয়নকে বিজয়নগরের থেকে আলাদা করে এটিকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন অর্থাৎ সরল আশুগঞ্জের সঙ্গে যুক্ত করার কিন্তু তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং এটিকে তারা একটি ষড়যন্ত্র হিসেবে কিন্তু তারা আখ্যা দিচ্ছেন। তারা বলছেন যে তারা কোনো অবস্থাতেই এই যে 3 আসনের সঙ্গে যেটি আসলে এটি কিন্তু তারা মানবেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং ইমাম হোসেন বলছেন যে তাদের যে আসনটি যদি না হয় সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বলছেন যে আসলে যদি কোনো ধরনের যদি এই নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত যেটি নিয়েছে যে এই ব্রাহ্মণবাড়িয়া 3 আসন থেকে আলাদা করে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন সংযুক্ত, সেটি যদি তারা যদি সে আসন এটি যদি তারা তাদের সিদ্ধান্ত যদি বাতিল না করে আবার এই যে 3টি ইউনিয়নকে যদি বিজয়নগরের সঙ্গে সংযুক্ত না করে সেক্ষেত্রে তারা কিন্তু তাদের যে আন্দোলন সংগ্রাম আছে সেটি কিন্তু চালিয়ে যাবেন এবং আজকে যে অবরোধ কর্মসূচি এটি কিন্তু চলছে। এর ফলে এই মহাসড়কের 2 পাশে অন্তত কয়েক কিলোমিটার অংশে কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে। তো উজ্জ্বল, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার এই চান্দুর এলাকা থেকে এখানকার মহাসড়ক। কুমিল্লায় খাল দখল ও ভরাটের কারণে ফসলি জমিতে বাড়ছে জলাবদ্ধতা। মানুষের তৈরি এ সংকটের ভয়াবহ প্রভাব পড়ছে ফসল উৎপাদন ও জনজীবনে। সংশ্লিষ্টরা বলছেন স্থায়ী প্রকল্পের মাধ্যমে পানি নিষ্কাশন করা গেলে বাঁচবে কৃষক, বাড়বে ফসল উৎপাদন। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। বুড়িচং উপজেলার এদবারপুর গ্রামের এই খাল দিয়ে বর্ষায় পানি চলে যেত গোমতী নদীতে, কিন্তু অবৈধ দখল ও মাটি ভরাটের কারণে সংকুচিত হয়ে গেছে খাল। পানির প্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে ফসলের মাঠে। যেই খালটা ছিল এই খালটা একবারে এখন ছোট হয়ে গেছে, যার কারণে এখন ওইটা দিয়ে যে পানির যে প্রেশার এখন
ওটা দিয়ে এখন মানে যাতে কাবার হয় না। একটু বৃষ্টি হইলে মনে করেন জমি তল হয়ে যায় বা বাড়ি ঘর নষ্ট হয়ে যায়। আমাদের নিজেরও জমি আছে যে গেছে বড় ফুসকন্দি দেওয়া গেছে আপনার অনেক জমি মার গেছে, বন্যা অনেক পানি নামে না জমির থেকে। ভারতের ত্রিপুরা থেকে পাহাড়ি এলাকার বৃষ্টির পানি দ্রুত নেমে আসে সীমান্ত ঘেঁষা বুড়িচং ব্রাহ্মণপাড়ায়। 2024-এ ভয়াবহ বন্যার শিকার এই দুই উপজেলার খালগুলো প্রায় বিলীন। যে কটি আছে তাও বিভিন্ন কলকারখানা ও প্রভাবশালীদের দখলে, আর এতে জলাবদ্ধতার মাসুল গুনছেন কৃষকরা। খাল না দিলে আমরা এই ফসল কিনলে আমরা বাদ কিনে খাইতে হইতে আমরা জানছি, আমরা তেও পয়সা জোগাইতে আমরা বহুত কষ্টে চলতেছি। খালটা মাসে কুড়ে লিছে, পানিও সরে না বুঝলি, সরে না দেখিয়া আমরা দান টান করতাম পারি না। জমিনগুলা খালি থাকার একটাই কারণ, এই গাছে ভরাট হওয়ার একটাই কারণ জলাবদ্ধতা। সঠিক সময় মানুষ এটা মনে করেন যে পানি নিষ্কাশন হচ্ছে না, খালগুলা ভরাট হয়ে যাচ্ছে, আর প্রশাসনের এখানে কোনো মনে করেন যে গাফিলতির কারণেই এটা এমন হচ্ছে। শুধু বুড়িচং উপজেলাতেই খাল রয়েছে 203টি। অধিকাংশ খাল ভরাট হয়ে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি ও জীববৈচিত্র্যে। সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব না বলছেন সংশ্লিষ্টরা। দুই পাশে রিটার্নিং ওয়াল হবে, দুইটা রোড কোম্পানিগঞ্জ থেকে কুমিল্লা আসবে, মুরাদনগরের মাথায় একটা রাবার ড্যাম হবে। রাবার ড্যামটা এরকম, আপনার পানি যখন কমবে এটা আস্তে নিচে নেমে যাবে, পানি যখন বাড়তে থাকবে এটা আপনার ফুলবে। এটার মধ্যে আপনার হাতির ঝিলের মতো স্টিমারগুলো চলবে। অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণ করা 2 নম্বর কথা হয়েছে যে অপরিকল্পিতভাবে কলকারখানা নির্মাণ করা। 3 নম্বর বিষয় হয়েছে যে ইটের ভাটা মাটি কাটা বন্ধ করতে হবে প্রশাসনের সহযোগিতায়। বাড়ি করার জন্য ওই যে ঢাকার ওই উত্তরাতে যেরকম যে প্রত্যেকটা বাড়ির সামনে এত ফিট জায়গা ফাঁকা রাখতে হবে, এই আইন বাস্তবায়ন করতে হবে। আদারওয়াইজ অদূর ভবিষ্যতে কুমিল্লাতে সেচের জমির পরিমাণ মানে ক্রমে হ্রাস পাবে। এই কর্মসূচির অংশ হিসাবে আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, খালের মাঝে যে ময়লা আবর্জনা আছে, কচুরিপানা আছে, এগুলো পরিষ্কার করে আমাদের যে গ্রামে জলাবদ্ধতাগুলো আছে সেই পানিগুলো প্রবাহিত করার চেষ্টা করছি এখানে। পাশাপাশি আমাদের গ্রামের ভিতরে যেখানে আমাদের ড্রেনেজ সিস্টেম নাই সেখানে ড্রেনেজ সিস্টেম করে দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছে। সম্প্রতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে জলাবদ্ধতা তৈরি হয়েছে জেলার 13,000 হেক্টর ফসলি জমিতে। খাল দখল আর অপরিকল্পিত আবাসন কৃষির পাশাপাশি বিরূপ প্রভাব ফেলছে জনস্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রায়। তাই দায়সারা কর্মসূচি নয়, স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তঃ মন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধি করতে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিটিভির সৌজন্যে সরাসরি চলে যাচ্ছে সেখানে। তাই এই সকল মন্ত্রণালয় চিহ্নিত করা হয়েছে এবং তাদের করণীয় নির্ধারণ করা হয়েছে। তবু আমি এই যৌথ ঘোষণা বাস্তবায়নে কয়েকটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে চাই। প্রথমত, জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ নিয়ামকগুলোর বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণ সচেতনতা আছে, এই কথা জোর দিয়ে বলা যায় না। অনেকেই সচেতন থাকলেও জীবনযাপনে হয়তো সেভাবে প্রতিফলন নেই, ফলে নানামাত্রিক শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রগতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। যেমন তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে, আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও রয়েছে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্যবান্ধব হয়, অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক হয়। শিশু কিশোর নারী স্বাস্থ্য যেন বিশেষ অগ্রাধিকার পায়। নাগরিক সমাজ ও যুবশক্তি যেন সচেতনতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারে। সুবিস্তৃত জনসচেতনতা ও সকল স্তরে স্বাস্থ্যবান্ধব নীতি কৌশল গ্রহণ করতে পারে।
অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বড় হাতিয়ার। তাই স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও দায়িত্বশীল নাগরিক আচরণ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিতে হবে। এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। দ্বিতীয়ত, যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারের পাশাপাশি দরকার বেসরকারি উদ্যোগ, দরকার আঞ্চলিক ও বৈশ্বিক কারিগরি সহযোগিতা। আমি বিশ্বাস করি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল প্রয়োগ করে এই সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করা হলে যৌথ ঘোষণা বাস্তবায়ন সহজ হবে। আমি আশা করছি স্বাস্থ্যসেবা বিভাগে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে, স্বাক্ষরকারী মন্ত্রণালয়গুলো সহযোগিতা করবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় সাপোর্ট দেবে। তৃতীয়ত, যে কোনো কর্মপরিকল্পনা বাস্তবায়নে নিবিড় মনিটরিং ও মূল্যায়ন আবশ্যক। আবার এগুলো করতে দরকার উপযুক্ত ও দক্ষ জনবল এবং আর্থিক বরাদ্দ। টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নতুন ক্রিকেটার বাছাই কার্যক্রম শুরু হয়েছে। নিয়ে বিস্তারিত জানাতে জেলা স্টেডিয়াম থেকে যুক্ত আছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন যোগ্যতা সম্পন্ন তরুণ ক্রিকেটার বাছাই নির্বাচকরা কি কি দিক অনুসরণ করছেন আর কতজন নেওয়া হবে খেলোয়াড় এই আয়োজন থেকে? উজ্জ্বল, এখান থেকে অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16 এবং অনূর্ধ্ব 18-তে মোট 90 জন নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। আর আজ সকাল 9টার মধ্যে এই স্টেডিয়ামে জেলার প্রায় 12টি উপজেলার 250 শতাধিক যারা ক্রিকেটার রয়েছেন তারা এখানে অংশ নিয়েছেন। ইতিমধ্যে যারা কোচ রয়েছেন বা যারা বাছাই কমিটির সদস্য রয়েছেন তারা তাদের বয়স এবং খেলার মান এবং তাদের কেমন সেই যোগ্যতাগুলো যাচাই করছেন। এটি আজকে শুরু হলেও চলবে শুক্রবার পর্যন্ত। আমরা লক্ষ্য করেছি যে স্বাধীনতার 54 বছরেও টাঙ্গাইল থেকে জাতীয় দলে কোনো ক্রিকেটার খেলার সুযোগ পায়নি। এটি ঢাকার অতি নিকটতম একটি জেলা, তারপরও এই জেলা থেকে কোনো ক্রিকেটার জাতীয় দলে না খেলার কারণে যারা ক্রীড়াবিদ রয়েছেন ও টাঙ্গাইলের যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে ইতিপূর্বে যারা এই টাঙ্গাইল স্টেডিয়াম থাকলেও কিন্তু এখান থেকে জাতীয় মানের খেলোয়াড় তৈরি করতে পারেনি। এর অন্যতম কারণ হিসেবে তারা বলছেন যে এখানে নিজেদের মধ্যে একটা অন্তঃকোন্দল ছিল এবং পরবর্তীতে এখানে ইতিপূর্বে যতগুলো যাচাই বাছাই করা হয়েছে সেখানে যারা স্বজনপ্রীতির একটা অভিযোগ ছিল। এছাড়াও নানান কারণে তারা এই টাঙ্গাইল থেকে জাতীয় মানের কোনো খেলোয়াড় তৈরি করতে পারেনি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে কিন্তু এই স্টেডিয়ামের গ্যালারিতে এনে যারা এই বাছাই কমিটির সদস্য রয়েছেন তারা কিন্তু তাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং খেলার মান এবং যাচাই সম্পর্কে বলছেন এবং আগামী কাল বৃহস্পতিবার এবং শুক্রবার কি কি তাদের অনুশীলন করা হবে সে বিষয়েও কিন্তু এখানে বিস্তারিত বলা হচ্ছে। এবং এই ছিল আমার কাছে উজ্জ্বল টাঙ্গাইল থেকে খেলোয়াড় বাছাইয়ের সবশেষ তথ্য। টাঙ্গাইলে চলছে নতুন ক্রিকেটার বাছাই কার্যক্রম, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। শেষ করবো এখন জনপদে, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তিস্তার উপর দীর্ঘ প্রতীক্ষিত মৌলানা ভাসানী সেতু চালু হচ্ছে আজ। ঢাকার সঙ্গে কুড়িগ্রামের দূরত্ব কমবে 100 কিলোমিটার, দুই পারে উচ্ছ্বাস। ওখানে আমার জমি জমা আছে, সেখানে যাতায়াত করতে খুব কষ্ট ছিল, সেই কষ্ট থেকে মুক্তি হয়ে গেলাম। মনে করেন হাট বাজার যাওয়া খুব সুবিধা হয়ে গেল। আমদানি বাড়ায় খাতুনগঞ্জে 100 টাকার নিচে নামলো চিনির দাম। অনুমতিপত্রের জটিলতায় হিলিতে পেঁয়াজ আমদানি বন্ধের শঙ্কা। হটস্পটে পরিণত হওয়া বরগুনায় কমতে শুরু করেছে ডেঙ্গু সংক্রমণ। অপরিকল্পিত মশক নিধন কার্যক্রমে আবারও এডিসের বংশ বিস্তারের শঙ্কা। জলাবদ্ধতার কারণেই কিন্তু এখানে যে পরিষ্কার পানি জমছে সেখানে এডিস মশার লার্ভা উৎপাদন হচ্ছে এবং এ কারণেই কিন্তু মশার প্রবণতা, এখানে মশার প্রকোপ বেশি আমরা দেখতে পাচ্ছি। মেঘনার ভাঙনে ভোলার মাঝের চরে আশ্রয় হারানোর শঙ্কায় বহু পরিবার। দায়ী তীর ঘেঁষে অপরিকল্পিত বালু উত্তোলন, ব্যবস্থা নিতে পাউবোর গতানুগতিক আশ্বাস। নদী বাড়ি ঘর ব্যাগ ভাঙ্গা চুরিয়া সব শেষ করে দিছে। আমরা কোথায় থাকবো, আমার কোনো জায়গা জমি নাই। যে বালু তোলার কারণে তো আমাকে 700-800 ঘর আছিল, এগুলা সব বিলীনের নদীতে গেছে গিয়া। আর এই ছিল এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।